নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। সকালবেলায় আজকে আমাদের জলখাবার হচ্ছে রুটি এবং ঘুগনি। ঘুগনিটা একেবারেই সামান্য তেল মশলায় করা, কিন্তু সবার শেষে বললাম আলপনা দি একটু সস দাও, নইলে ভালো লাগবে না খেতে। তবে একটা ভুল হয়েছে জানেন, আমাদের বাড়ি ঘুগনি না শুধু ছোলার ঘুগনি হলে খুব ভালো হয়, কিন্তু আজকে আলপনা দি ছোলা এবং মটর একসাথে মিশিয়ে ফেলেছে, যেটা আমার হাজবেন্ডের একদমই সহ্য হয় না। যদিও ঘুগনি খেতে তো মটরের ঘুগনি বেশি ভালো, এটা তো মানতেই হবে, কিন্তু কি করা যাবে, ভদ্রলোকে সহ্য হয় না। কিন্তু আজকে তবু খেয়ে নিয়েছে, একটু ভুগেওছে, সেই জন্য প্রচণ্ড অম্বল হয়েছে। তো ঠিক আছে, ওষুধ খেয়ে ম্যানেজ করে ফেলেছে। আর এক হাতে ফোন আর এক হাতে যদি আমি চা ছাঁকতে যাই, তাহলে যা হওয়ার সেটাই হয়েছে, ছেঁড়া বেড়া করে একাকার কাণ্ড। তো যাকগে যাক, ছেঁড়া বেড়া হয়েছে তাতে কি হয়েছে, এরকম একটু হতেই পারে, তাই না বলুন? তো যাই হোক, এখন আপাতত আলপনা দি ঝড়ের গতিতে রুটি বেলছে, যদিও স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি, কিন্তু এমনিতেও সাধারণ মানে স্পিডে দেখলেও আপনারা দেখতে পারতেন হাতের স্পিড ভালোই ছিল। আর আমিও ভাবছি হচ্ছে রুটিটা, কারণ আজকে একটু বেলাই হয়ে গেছে, আমাদের প্রত্যেকের পেটে এখন ছুঁচো ডন মারছে। আমাদের আলপনা দি এত পাতলা করে রুটি বেলতে পারে, ওকে মজা করে আমরা বলি যে আলপনা দি আগের জন্মে তুমি ব্যবসায়ী ছিলে, তোমার একটা রুমালি রুটির কারখানা ছিল, সেখানে তুমি নিয়মিতই রুমালি রুটি বানাতে। এই জন্মেও সেজন্য তুমি এত পাতলা করে রুটি বেলতে পারো। আজকে রুটি ইচ্ছা করে একটু মোটা করেছে, কিন্তু আলপনাদের রুটি এ প্রান্ত প্রান্ত দেখা যাবে এই রকম ভাবে বেলতে পারে। তো যাই হোক, আপাতত আজকের দিনটা আমার তো দুটো রুটি, কিন্তু আলপনাদি এত ছোট ছোট লেচি কাটে না, পেট ভরে না। আর এমনিতেও জলখাবারে এখন একটু করে প্রোটিন দরকার। তবে ওই যে বরাবর হাতে জিনিসপত্র নিয়ে কাজ করতে গেলে মানে এটা দু হাত লাগবে, এক হাত দিয়ে বাটিটা ধরতে হবে আর এক হাত দিয়ে মিশো দিয়ে একখানা জিনিস কিনেছি, যেটাকে আমার হাজবেন্ড নাম দিয়েছে ফুরফুর। তো এই ফুরফুরটা দিয়ে একটুখানি একটা ডিমই ভালো করে ফেটিয়ে নিচ্ছি, বুঝলেন তো? তো তারপরেতে যেটা হবে যে একটু ফেনা ফেনা হবে, যেটা আমাদের অমলেটটা সেটা একটু ফ্লাফি হবে, এর অতিরিক্ত কিছুই না। তো এখন আমি আগে এই পাতলা পাতলা রুটি 3টে খেতাম, তো এখন 2টো রুটি আর একটা এরকম ডিমের অমলেটের মতো করে রুটির মতো করে নিয়ে নিই। সুতরাং 3টে রুটি আমার খাওয়া হয়ে যায়, তার মধ্যে একটা প্রোটিন দিয়ে ভরপুর, তবে গোলমরিচ আর লবণ ছাড়া আর কিছু মেশাইনি। পেঁয়াজ টেয়াজ দিলে হতো, তবে নিজের জন্য না এত কিছু করতে ইচ্ছে করে না, সত্যি কথা। যাই হোক, আপাতত জম্পেশ করে জলখাবারটা খেয়ে নিয়ে তারপর বরং আপনাদের সামনে আসছি। এটাতে স্ট্যান্ডিং লিফ চলে এসেছে, এবারে এই গাছটাকে খেতে দিতে হবে। তো মুশকিলটা হচ্ছে পাখির জন্য না, এই গাছটা খুব সাফার করছে। এই যেটা, এই যে পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে, এটা হচ্ছে পাখি এখানে নেমে নেমে চান করে, যার ফলে এই কাণ্ডটা হচ্ছে। এইটাতে অতটা হচ্ছে না, হ্যাঁ, কিন্তু এই গাছটাতে ওদের সব থেকে বেশি মানে ঝোঁক আর কি। এটাতে অত সুবিধে করতে পারছে না, এই যেটাতে, কারণ পাতা দিয়ে ঢেকে গেছে, তো এটাতে সুবিধে করতে পারছে না। এটা যে কোনো কারণে হোক খুব একটা নাড়াচাড়া করেনি, কিন্তু এইটার উপর এবার ওদের হেভি চোখ পড়ে গেছে। এটাতে এখন ভাবছি আজকেই করে দেবো, না হলে এই গাছটাকে মুশকিল হয়ে যাবে। এই যে পাতাটা উঠে এসেছিলো, আমি এসে দুটোকে তাড়ালাম, তো মানে তাড়ালাম মানে আমাকে দেখে ওরা উড়ে গেল, এবং সেটা ঘুঘু পাখি, পায়রা নয়। তো কিছু করার নেই, এখন সবাইকে নিয়েই থাকতে হবে, করে দিতে হবে আজকালের মধ্যেই, বা আজকেই এখনই। যে কাজটা এখন করা সেটা এখনই করতে হবে, কিছুই না, পাট কাঠি দিয়ে দিতে হবে। এই যে এদিক দিয়ে বোথ সাইড সেলোটেপ দিয়ে কয়েকটা, তাহলেই হয়ে যাবে। এদিক দিয়ে ওদের খুব একটা ওঠানামা চলে না, আর আমরাও জল টাল দিই, তো এদিক দিয়ে অসুবিধাও হবে। তো এখন আপাতত কালকে যেহেতু ওভারফ্লো হয়নি, এখন প্রত্যেকদিন ওভারফ্লো করাচ্ছি না আমরা। তো গামলাও কমে গেছে, 4টে হয়ে গেছে, করে দিই আগে, ওভারফ্লোটা করে দিই, তারপর বাকি কাজটা করে দেবো। আজকে সকালবেলা থেকে শরীরটা একটু খারাপ ছিল, কালকে রাত থেকেই আমার খারাপ, পাটা প্রচণ্ড জ্বালা করছিল। তো আজকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমার অ্যানিমিয়া, হ্যাঁ আমি একটু অ্যানিমিক, যার ফলে পাটা অসুবিধা হচ্ছে। ডাক্তার দ্বারা বলা কথাই এটা, তিনিই বললেন যে সম্ভবত অ্যানিমিয়া হয়েছে। লক্ষণ টক্ষণগুলো সব কিছু হয়ে, তাতে করে ওষুধ বোধহয় শুরু হবে, এখনও শুরু হয়নি। ওষুধ খেতে একদম ভাল লাগে না, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। ওই দিকটা হয়ে গেল, এবারে এইখানটা জল ভরা চলছে। পায়রাগুলোকে না দেখে খারাপই লাগছে, জলই খেতে আসছে। আর ওটা ঘুঘু না, পায়রাই। আলপনাদি এসেছিলো, আলপনাদি বললো, আলপনাদিও দেখে গেছে, ছোটো সাইজের পায়রা, যেটাকে আমি ঘুঘু বলে এখানে চান করতে দেখছিলাম আর কি। কিন্তু আসলে ওদের জন্য না, যে দেখুন জল আমি বদলেও দিলাম, কিন্তু ওরা আসলে এখান থেকে খেয়ে খেয়ে বড় বড়গুলো থেকে খেয়ে অভ্যস্ত, তো এটা ওরা এখন ঠিক বুঝতে পারছে না। আমার যতদূর মনে হচ্ছে পায়রা গাছের মানে এই পদ্ম গাছের এই জায়গাটাতে তো জলটা রাখা যাবে না, অন্য একটু তফাতে রাখতে হবে, নাহলে ওদের পক্ষে একটু মুশকিল হয়ে যাচ্ছে। যদিও আমি বাকিগুলো সব করে দেবো ঢাকা, কিন্তু তবুও একটা রিস্ক থেকে যাচ্ছে। দেখি কি করা যায়।
এখনই আপাতত এটা তো এক্ষুনি করতে হবে, কারণ এটা তো অভ্যস্ত হয়ে গেছে ওরা এসে জল খেতে এবং চান করতে এবং গাছটা সর্বনাশ করতে। সুতরাং এইটাকে এখনই করতে হবে, এইটাকে করলেই ওরা এটার উপর ঝাঁপাবে। তাই এই দুটো করে দেবো, এটা কালকে করলেও হবে। আর এটা না টিউবার ছিল না জানেন তো, রানার ছিল। সেখানে দেখুন রানার থেকেও কি সুন্দর স্ট্যান্ডিং লিফ চলে এসছে। তবে স্ট্যান্ডিং লিফ আরেকটু পুরুষ্টু হলে তারপর খাবার দিতে হবে, তার আগে না। আমি প্রত্যেক দিন এখন দেখতে আসছি একটা দুটো কুড়ি বেরোলো কিনা, একটাও কুড়ি বেরোলো কিনা, কিন্তু এখনও এটাতে কোনো কুড়ির লক্ষণ নেই। খাবার দিতে হবে আসলে, খাবার। এই জায়গাটা বোধহয় জীবনে প্রথমবার ব্লগে আনছি। স্টোর রুম না থাকলে যা হয়, এখানটাতে না ওরা উঠতে চায়, একটু রিস্ক হয়ে যায় এটা ঘটনায়, আর না এখানটা ক্লিন করা যায়। যখনই কোনো কামলা ধরুন নেব তারপরেই এই জায়গাটা ক্লিন হবে আর কি। তো ওই জিনিসগুলো সবই ফেলানি, জাস্ট ফেলে দেওয়া হচ্ছে না এই আর কি। তার মধ্যে আমাদের পাটিপত্র হয়েছিল, মানে পাটিপত্র হয়নি, পাটিপত্রের জন্য একটা ওই যেদিনকে পাকা কথা হয়েছিল সেদিনকেই একটা ওই পার্টিতে বসে একটা কিছু করে নেওয়া হয়েছিল। আমার বিয়েটা তো একেবারেই মানে বন্ধু বিয়ে, তো মানে যে এখান থেকে পাটকাঠি নেওয়ার জন্য উঠলাম, মানে ওই আলাদা করে পাটিপত্র আলাদা করে ওইসব কিছু হয়নি। তো সেই জন্য একটা পার্টির দরকার ছিল, সেই পার্টিটাকে দেখছি এইখানটায় রাখা রয়েছে, এইখানটায় টিপিক্যাল যেরকম পার্টি হয়। বাবা গো, এই পার্টিটা ঠিক সেরকম নয়, এটা একটু অন্য রকমের পার্টি। ও বাবা গো, মাথা ঘুরছে, এখানে কোনো রেলিং নেই না। এই জায়গাটা পুরো পরিষ্কার করতে হবে, পয়লা বৈশাখের আগেই করতে হবে। ছাদটা কালকে কিছুটা হয়েছে, পুরোটা হয়নি। সমস্যাটা কি জানেন তো বন্ধুরা, আলপনাতে আমার শাশুড়ি মার সময়কার কাজের লোক, তো আমি ওকে ঠিক কন্ট্রোল করতে পারি না। যদি আমার কথা মতো চলতো তাহলে অনেক কিছুই হতো, কিন্তু ও এতদিন থেকে কি আর বলবো। এখন যে বন্দোবস্তটি করছে সেটা নিতান্ত ক্ষণস্থায়ী একটা বন্দোবস্ত, কিন্তু এইভাবে করে একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে ওদের অভ্যেসটা থেকে ওরা কিছুটা মুক্ত হবে। সবই পাখিরা তো কেউ ক্ষতি ইচ্ছা করে না। এখন ব্যাপারটা হচ্ছে ওদের জল খেতে হলে প্রকৃতি ওদের ওইভাবে তৈরি করেছে। এখন ওদের যদি বিকল্প একটা ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে ওরা অন্য জায়গা থেকেই জল খাবে, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ওরা সেই অভ্যেসের মধ্যে নেই। এই জন্যই আপাতত যাতে ওরা না খেতে পারে এই ধরনের লাঠিগুলোকে না পায়রা ভয় পায়, যার ফলে আমি এই ব্যবস্থাটা করলাম। আর পাটকাঠি জলের মধ্যে গুজে দিলেও হতো, কিন্তু পাটকাঠি তো বেশি দিন থাকবে না, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাকে জলে গুজে দিতেই হলো, কারণ এই বোথ সাইড যে সেলোটেপটা সেটা অ্যামাজন থেকে কিনেছিলাম এবং সেটা খুব একটা বেশি বাকি নেই জানেন তো, যার ফলে আমি যতটা চাইলাম ততটা কিন্তু আমি মানে দিতে পারলাম না। আসল কথাটা ওই জিনিসটা কম আছে সেই জন্য। তা যাই হোক, একটা অর্ডার করে দিয়েছি, এর পরে যদি আসে তার না হয় আরেকটু করে মোটা করে সেলোটেপ দিয়ে আটকে দেওয়া যেতে পারে। তো এখন আশা করছি এটাতে যদি একটা নেট লাগিয়ে দিই যে বাইরে দিয়ে, তাহলেও কিন্তু হবে। এরকম নেট পাওয়া যায়, সেগুলো যে খুব মহার্ঘ হয় তেমনটাও নয়, কিন্তু মহার্ঘ হয়ে যাবে কোনটা জানেন তো, খাজনার থেকে বাজনা বেশি, সেটা হচ্ছে জনমনিষ দিয়ে এটাকে টাঙানো, মাথার উপরে আর একখানা দড়ি দিয়ে আলপনা করে দিয়েছে একটা মাচা। সেই মাচাটাকেও তো একটা ব্যবস্থা করতে হবে, মানে ওই নেটটা দিলে পুরোটাই ঢাকতে হবে সামনে পেছনে, কারণ পায়রাদের তো আমরা খেতেও দিই। সুতরাং এটাকে একবারে চতুর্দিক দিয়ে নেট দিয়ে ঢেকে দিতে হবে। কিন্তু এই যে মাচাটার জন্য সেটার একটা বেশ অসুবিধা তৈরি হবে, কারণ মাচাটাকে দিয়ে তাহলে কি করতে হবে, তাহলে নেটটাকে কাটতে হবে, মানে একটা জগঝম্প ব্যাপার তৈরি হবে। তাই জন্য আমি এইভাবে করেই ওদের অভ্যাস থেকে যাতে ওরা মুক্ত হয়, অর্থাৎ এই জলগুলো তোমাদের খাবার জন্য নয়, তোমাদের জন্য অন্য জল আমি রেখে দিয়েছি যেখান থেকে তোমরা খাও, তাহলেই আমার যথেষ্ট। আবারও বলছি, পায়রাগুলোর সাথে তো আমার কোনো শত্রুতা নেই বন্ধুরা, বলুন। অবলা প্রাণী একটু জলই তো খেতে আসে, কিন্তু খেতে গিয়ে এই যে গন্ডগোল করে ফেলছে, এই তো মুশকিল। তো যাই হোক, দেখি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। এই দুটোই হলো, আর একটু করা যেত, কিন্তু আমার সেলোটেপটা শেষ হয়ে গেল, বোথ সাইড সেলোটেপটা, তা নইলে হয়তো বা করা যেত। আপাতত এইটাতেই হবে, এইটুকুতেই হবে, কারণ মনে হচ্ছে যে আসলে লম্বা লাঠি না এরা একটু ভয় পায়। আমার খারাপ লাগছে বন্ধুরা, সত্যি কথা। চাইছি যে এটা যেন চোখে পড়ে যায়, এইটা এত ভারী না, আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না। এটা যদি একটু এদিকে দিয়ে দেওয়া যেত তাহলেই হয়তো বা হয়ে যেত, কিন্তু কি করব বলুন। গাছগুলো আমার কাছে খুব প্রিয়, তাদের বেঁচে থাকাটাও ভালো থাকাটাও জরুরি। আমার এদের সাথে তো কোনো বৈরিতা নেই। গাছটাকে ছেটে দেওয়ার পর দেখি কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ট্যাকে করে নিয়ে চলে যাই। এটা তো বারান্দা বাগানের গাছ, আপাতত ছাদের ওই আর কি রেখেছিলাম, আর এটাও তাই, ওইদিকে আছে যেটা সেটাও তাই। এত সুন্দর হয়ে গেছে, সঠিক সময়ে গাছ ছেটে দিলে গাছ ভালো হবেই হবে।
নিচে, এখানে কি করতে যাবো, ফর্দ লিখবো। আপনাদের আর আমি মিলে এখন ফর্দ বানাবো, ওই অন্নপূর্ণা পুজোর কী কী বাজার টাজার লাগবে সেগুলো। তারপর আজকেই সেটা আনতে যাবো। ঠাকুরমশাই আজকে আমাকে বলে দিয়েছিলেন ফর্দ দিয়ে যাবেন, মানে সেটা তো দেননি। তো আমাদের যেটুকু আমরা করে নিতে পারি সেটাই করে নিই আপাতত। আমি এসে আলপনাদিকে বললাম, আলপনাদি আমি এখন পড়তে বসবো, তুমি বরং আমাকে একটু লেখাও। তো আলপনাদি হাসছে। তো আমি মোটামুটি জানি, কিন্তু ওই আলপনাদি এখন কাজ করতে করতে এখন কফি বানাচ্ছে, একবার ভেতরে যাচ্ছে একবার আসছে, শেষটা আমি রেগেই গেলাম। আমি ঠান্ডা মাথায় হয়ে বলো তো, অধিকাংশই কিন্তু আমিই লিখলাম। তারপরে যেটা আমি বলছি, ধরুন কাজু কিশমিশ, আলপনাদি কাজু কিশমিশ লাগবে, আলপনাদি ভেতরে কি বলছে, ও বৌদি কাজু কিশমিশ লাগবে, মানে আমি যা বলছি তার পরে পরে সেটা রিপিট করছে। আমার তখন রাগ হয়ে গেছে। এবার দাঁড়িয়ে এখানে বলো, আসলে ওই বা কী করবে, ওপর থেকে চাইছে আমার বর কফি, নিচে আমার শ্বশুরমশাই বসে সিরিয়াল দেখছেন, তিনিও এখন কফি খাবেন, সব মিলিয়ে মিশিয়ে, আর আমি আর এক হাত ধরে টানছি। তো যা হোক, সব মিলিয়ে হয়ে গেল ফর্দটা। তো আমার শরীরটা না আজকে যাবো কি যাবো না এইরকম একটা ভাব আর কি, কিন্তু তারপর বেরিয়ে গেলাম, কারণ কাজ ফেলে রাখলেই সেটা জমা হবে। আর অন্নপূর্ণা পুজোয় নেহাত কম জিনিস তো লাগে না, আর একা হাতেই যখন বাজারটা করতে হবে তখন কাজটাকে ভাগ করে নেওয়াটাই ভালো। যতটুকু আমাদের হাতে আছে ততটুকু দ্রুত হারে গুটিয়ে ফেলতে পারলে নিজেরই সুবিধে। আর এই বাড়ির পুজোর যাবতীয় বাজার আমি করি, এই ধারাটা কিন্তু আমার শাশুড়ির সময় থেকেই চলছে। তখন আমার শাশুড়ির যখন সময় ছিল তখন শাশুড়ি মাই সমস্ত বাজার হাট একা হাতে করতেন। অর্থাৎ এই বাড়ির ছেলেরা না এই পুজো পালের বাজারেতে তারা নড়েও বসে না, ওই আর কি পুজোয় থাকে, মাথায় একখানা ফেটটি বাঁধে, ব্যাস ওতেই আমরা উদ্ধার হয়ে যাই। আমার শরীরটা একদম ঠিক নেই, প্রচণ্ড অবসন্নতা গ্রাস হচ্ছে, শরীর টরিরগুলো পায়ে একটা জ্বালা জ্বালা একটা সেন্সেশন হচ্ছে। ফোনে শুনেই তো ডাক্তারবাবু বলে দিলেন, এবং তারপরে তো কাঁড়ি ওষুধ তার কিনে আনাও শেষ, পয়সা খোলাম খুঁজে। তো ঠিক আছে, এখন বলছে যে তোমার যদি মনে হয় যে ব্যাপারটা এটা নয় তাহলে চলো ডাক্তারের কাছে। আমার সেটাও ভালো লাগছে না, দেখতে চাই দুদিন যে সব সেরে যায় কিনা। বেরোতে হবে, এখনই বেরোবো। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকের জীবনেই তো কিছু কিছু অনিশ্চয়তা থাকে আমাদের, যে বুঝি সবারই টেনশন হয়। এই মুহূর্তটা অনেকের ক্ষেত্রে, অনেক রাশি নক্ষত্রের ক্ষেত্রেই খুবই খারাপ যাচ্ছে। এখন কিছুদিন হলো দেখছি মানে বেশ বহু মানুষই আমাকে বলছেন যে তারা আমার শ্বশুরমশাইয়ের সাথে যোগাযোগ করতে চান, যারা অনেক আগে থেকে তার সাথে যোগাযোগে ছিলেন। তাছাড়া নতুন কারোর সাথে না, আমি বুম্বাদার চাইছি না যে আমার শ্বশুরমশাই ইয়ে হোক, আমার শরীরটা না ভালো নেই। হ্যাঁ, অনেকটা বয়স হয়েছে তো, আগের মতো আর হিসেবগুলো ঠিকঠাক করে উঠতে পারেন না। সব থেকে বড় কথা, কারোর যদি কোনো কিছু দেখেন যে ভীষণ খারাপ একটা হবে, সেটা বলে উঠতে পারেন না, টেনশন করেন, ভেতরে খুব দুঃখ পান। যেমন আমার সাবস্ক্রাইবারদের মধ্যে থেকেই একজন এসেছিলেন, একজন মাসিমা আর কি, তার মেয়ের নিয়ে আর কি। তা সে মেয়েটির হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছে, সেটা তারা বলেও ছিল, বিয়েটা টেকবার নয়। সে নিয়ে আমার শ্বশুরমশাইয়ের কী দুঃখ টুকটুকির থেকেও ছোটো মেয়েটা, মানে আমার ওনাদের থেকেও মেয়েটা ছোটো। সে মানে খুবই খারাপ, এত ভালো মেয়ে, এত কোয়ালিফিকেশান, কেন বাবা মা শুধু বিয়ে দিয়ে দিল, মানে যে টেনশনগুলো ওনার করার নয় উনি সেগুলো ব্যক্তিগতভাবে নিয়ে টেনশন করতে থাকেন, শরীর খারাপ করেন, রাত্রেবেলায় ঘুমোতে পারেন না কোনো ব্যাপারে। এগুলো করে কী হয়, শরীরটা পার হয়। যার ফলে কী হয়েছে, যারা ধরুন অনেকদিন থেকে করাচ্ছেন তারা জানেন, মানে আমার শ্বশুরমশাইকে তারা সত্যতা বলেন, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু নতুন করে না এখন আর কি বলবো বন্ধুরা, বুঝে মানে আশা করি আপনারা আমাদের দিকটা বুঝছেন। এছাড়াও যেমন কিছু মানুষের থাকেও যে মানে এখন তাদের দোষ নয়, ব্যাপারটাকে আমি কখনোই তাদের দোষ বলবো না। যেমন একজন আছেন, তার ছেলের জন্য একের পর এক মেয়ের কুষ্ঠি দিয়ে যাচ্ছেন। তো সে কুষ্ঠিগুলোকে মিলিয়ে ছেলের সঙ্গে কুষ্ঠির সাথে মিলিয়ে দেখতে হবে আমার শ্বশুরমশাইকে যে কোন মেয়ের সঙ্গে তার ভালো যাবে। এখন প্রায় 26-27টা মেয়ের মানে জন্ম সময় সব দিয়ে দিয়েছে। মানুষটা টাকা পয়সা নেন না, মানে এইভাবে মানুষ এরকম করে, সময় না বলতে পারেন না, আর মানে এইগুলো করছেন আর কি, জানেন তো। তারপরে তা মানে একটু দেখিয়ে দিন। কিছু মানুষ থাকেন ভীষণ অবিবেচক, এই কাজগুলোই কোনো জ্যোতিষীকে দিলে তো তারা 1.5 টাকা নিয়ে নেবে। হ্যাঁ, একটা মানুষ ফ্রিতে করছেন, হ্যাঁ ঠিক আছে, আজীবন করে এসছেন, সে নয় হলো, তখন বয়স হয়েছে তো। যেই মেয়ে আসছে প্রথমেই তার আগে জন্ম সময় নিয়ে নিচ্ছে, আগে সত্যতাকে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, মিলিয়ে দেখুন হবে কিনা। আচ্ছা, যদি এই সত্যতা বলে যে না এই মেয়ের সঙ্গে দেখা যাবে, তাহলে তারা কথা এগোচ্ছে, তারপর আর এগোচ্ছে না। আর বুম্বাদাও রেগেও যাচ্ছে যে এতগুলো মেয়ে, তার মানে বেশ তার মধ্যে প্রায় 7-8টা মেয়ের সাথে মোটামুটি মিলেছে। হ্যাঁ, সমস্যা সেগুলো বলেছে, তাহলে কথাগুলো এগোচ্ছে না।
যখন একটা মেয়ের সাথে কিছুটা মিলছে, তারপরে যখন আবার তুমি দ্বিতীয় মেয়ের বিয়ে দিচ্ছ, তাহলে মানে এইগুলো কি খুব ভালো মানসিকতা আজকের দিনে দাঁড়িয়ে? তাকে দিচ্ছে সেটা বড় কথা না, তার থেকে বড় কথা তুমি এভাবে মেয়েদের রিজেক্ট করছো বা মেয়েরা তোমাদের রিজেক্ট করছে। ব্যাপারটা ফাইনাল হয়ে যাওয়ার কাছাকাছি বা তোমাদের সবটুকু হয়ে গেছে, তারপর তুমি দাও। হয়তো বা মেয়েই রিজেক্ট করছে ধরে নিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমার শ্বশুরমশার সময় তো একটা দাম আছে না, এই বয়সে একটা মানুষ। তো মানে সুযোগ নেওয়াগুলো না বলে যে খুব অসুবিধা হয়। আর অসুস্থ হয়ে পড়লে তারা তো কেউ সামলাতে আসেন না, সামলাতে তো হয় আমাদেরই। তিনি নিজে কষ্ট পান, ওনার ভাগের কষ্টটা তো বাকিরা কেউ পাচ্ছে না। সেজন্য আর এই ব্যাপারগুলোতে না এবার 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 আর মার্জনা করবেন, আর কেউ এইভাবে করে আমাকে মেসেজ করবেন না। হ্যাঁ, আমি সত্যি বলছি বন্ধুরা, ক্ষমা করবেন। আমি জানি আপনাদের দিক থেকে আপনারা কেউ ভুল নন, কিন্তু আমাদের পরিস্থিতিটা একটু বুঝে দেখুন। টাকা সোজা হয়ে থাকা মা অন্নপূর্ণা পুজোর বাজার করতে যাচ্ছে। দেখুন বুকে ওটা কাকে নিয়ে, বুকে ওটা কাকে নিয়ে? মাকড়সা। আমি যাচ্ছি দোকানে, দোকানে আমি যাচ্ছি দোকানে। সব সময় বলার আগে আমি ওই জন্য ওই এতে রামকৃষ্ণ এতে আমি রেড জিন্স পরে গেছিলাম, কারণ মা পরে কিছুই বলে না। হায় ভগবান, ওই যে ইয়েতে না বলেছে দেখে যাবো। হ্যাঁ, আমি তো শুধু টেটে গেলে আমাদের চলবে বলুন, দেখি শরীরটা আমার ভালো নেই, তাই ওকে বললাম এতে ঢুকবোই না, আমাকে ওরে বাবা বাজার করতে আরামবাগে যাবো। আজকে কি পুজো নাকি? পুজোর বাজার করতে যে মাকড়সা বুকে নিয়ে যাচ্ছে। যাবো তো পাড়ার এই ধ্যাদ্দারা আমার কাকে তারা না, ধ্যাদ্দারা না, সেগুলো সবই ভালো, ওরম বলা উচিত না। কি মা? হ্যাঁ, ও আসছিস? শরীরটা খুব খারাপ, ওই জন্য মেয়েটাকে ডাকে নিয়ে যাচ্ছি। হাঁটাহাঁটির গল্প নিয়ে রিক্সা পারবই না হাঁটতে আজকে। পুজোর সময়টা আমি শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলাম। বিশুদ্ধ সিদ্ধান্ত মতেই আমাদের বাড়িতে পুজো হয়ে থাকে, মদন গুপ্ত বা মেধিমাধব শীল নয়। তো তার অনুযায়ী আমাদের পুজোর যা বুঝতে পারছি 9:30টার মধ্যে সংকল্পটা শেষ করতে হবে। সুতরাং আমাদের পুজোর ব্যাপারটা, অন্নপূর্ণা পুজো তো ছোটোখাটো পুজো নয়, রীতিমতো রান্নাবান্না করে তবে শুরু করতে হবে। তার মানে ঠিক আছে, মা চালিয়ে নেবেন, ঠিক যা হবে সেটা ভালোই হবে। তো দেখতে দেখতে আপাতত চলে এলাম বাঘাযতীন পার্কে, আরামবাগে। এখান থেকে আসলে এক ছাদের তলায় না খুব দ্রুত ব্যাপারটাকে করে নেওয়া যায়। প্রথমে সাদা তেলটা দিয়েছিলাম, পরে ভাবলাম যে না, মাকেও ভোগ দেবো না সাদা তেলে, সব যা করা সর্ষের তেল দিয়েই করব। তো তারপরে তো একটু টুপুরের সঙ্গে যাচ্ছি নেস্টক্যাফেতে। গিয়ে দেখলাম নেস্টক্যাফে পুরো ফাঁকা। এর আগে কোনো দিন আমরা নেস্টে এরকম ফাঁকা হয়ে কিন্তু দেখিনি। ওরা বললো 2 দিন ধরে মার্কেট নাকি এরকম খালি খালিই যাচ্ছে। তো আমাদের কিন্তু ভালোই লাগলো, ফাঁকাতে তাড়াতাড়ি করে খাবারটা সার্ভও যেমন করতে পারলো, তেমন ওরা একটা গান বাজায়, সেই গানটা টুপুরের পছন্দ মতোই হলো। সব মিলিয়ে মিশে সময়টা খুবই সুন্দর কাটলো। আর নেসক্যাফের একটা সুবিধা হচ্ছে এদের না চাটা ভীষণ ভালো, দার্জিলিং চাটা যেটা দেয় এত ভালো লাগে। আমার তখন বাইরের এই সমস্ত খাওয়া দাওয়া খুব একটা নেই, এই জন্য আমি এরকম কোনো ক্যাফে খুঁজি যে ক্যাফেতে চা খুব ভালো, চিনি ছাড়া দার্জিলিং চা সব শিলিগুড়ির সব ক্যাফে এত সুন্দরভাবে সার্ভ করতে ওরা পারে না, যার ফলে এখানে বারবার করে ফিরে আসা। এখন বেটি আমার গেছে হচ্ছে ওই গানটা বদলে দিতে, যেটা ওরা চালিয়েছিল নতুন একটা গান দিল। তো এই ধরনের গান আমি খুব একটা শুনে অভ্যস্ত নই। টুপুর খুব গান শোনে এবং টুপুরের গানের চয়েস সবসময় যে আমার খুব ভালো লাগে তা না। আমি ভাবলাম ওই রকমই হয়তো কিছু একটা ওই লালা ফেলা কিছু একটা দেবে আর কি। তো তারপরে যখন শুরু হলো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখন মানে ওই আর কি প্রিলিউড যেটাকে বলে, সেটা আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। একটু এরকম একটা ঠিক আছে মেয়েটা আমার শুনছে। তারপর যখন গানটা স্টার্ট হলো তখন জাস্ট ওয়াও, কিন্তু শোনাতে পারবো না, কারণ 100% মানে 100-র মধ্যে 200% এই সমস্ত গানে কপিরাইট আসবেই। কোন গান শুনছিল জানেন? কমেন্ট করুন, লিখে দেবো। কারণ ইংরেজি গান তো ভয়েস যখন দিচ্ছি তখন আমার গানের লাইনগুলি মনে পড়তেছিল না, এইটাই হচ্ছে কারণ। তবে যখন শুনছিলাম তখন জব্বর লাগছিল, খুব ভালো লাগছিল, সেটা আবার যেমন সত্যি। তারপরে এই গানটার পরে যে আবার একখানা গান দিল সেটা আবার অতি অখাদ্য, আমার একদম ভালো লাগছিল না শুনতে। কিন্তু এখন যেটা বাজছে সেটা খুব সুন্দর, খুব মেলোডিয়াস। আমার ওই তেরাবেড়া মানে জগঝম্প না ভাল লাগে না শুনতে, একটু বেশ স্লো মোশনের গান হবে, একটু রোম্যান্টিক সং হবে, আমার এগুলোই ভাল লাগে। মেয়ের সঙ্গে তো সময় কাটাচ্ছি বাড়িতে, কিন্তু এই বিশেষ বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে চাই। বড়ই হয়ে গেল না, 2 দিন পর এই যে বেরোবে বাড়ি থেকে, তবে তো বেরিয়েই যাবে। আর কোথায় এরকমভাবে এই রকম করে টুপুরকে পাবো? যখন ইচ্ছা তখন পাবো না তো, দিন ক্ষণ সময় এসবগুলো লাগবে। সেই জন্য যতটুকু বাকি আছে চেটে পুটে উপভোগ করতে চাই। যাই হোক,
দুপুরের জন্য অর্ডার দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা ওদের এরকমভাবেই ফ্রেঞ্চ ফ্রাইজটা করে, যাই হোক, আর চিকেন স্ট্রিপ। তো এখন যে গানটা চালিয়েছে সেটা আমার ভালো লাগছে না, সেটাই আর কি বলছি আপনাদেরকে। তো আমি অপেক্ষা করছি কখন আমার চাটা দেবে। এগুলো খেতে তো আমিও ভালোবাসি, মুখ একটা কিছু চালাতে ইচ্ছা করছে। চাটা এসে গেলে আমি একটু বেঁচে যাই, সত্যি কথা, কারণ নাকে এখন এমন গন্ধটা আসছে, নিজেকে কন্ট্রোল করাটা বেশ চাপের হয়ে যাচ্ছে, কিন্তু কন্ট্রোল করতে হবে এবং সেটা আমি করে ফেলেছিও। ওদেরকে তারপর মনে করে দিলাম, ওগো একটু চার অর্ডার ছিল তো, তা ছেলেগুলো বোধহয় ভুলে গেছিলো, তো যাই হোক দিয়ে গেল। তারপর খুব সুন্দরভাবে সময়টা কেটে গেল। আমার মেয়ে একটা কালো কুকুরকে দেখে তার খুব মায়া হয়ে বলছে এটা কাল ভৈরব। আমরা খ্যাক করে কামড়ে দিলে 14টা ইঞ্জেকশন দিলে কাল ভৈরব বেরিয়ে যাবে। এই যে আর কাল ভৈরব, এই হচ্ছে ব্রাউন ভৈরব আর সাদা ভৈরব না, ভয় পায় এত দাত্রি। ব্লগ এন্ড করবার সময় হয়ে গেছে, একটা টোটো নিয়ে নিয়েছি এবং এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যদি হেঁটে যেতে পারতাম তাহলে এখান থেকে বাড়ি পর্যন্ত 2000 স্টেপ হয়ে যেত, কিন্তু শরীরটা ঠিক নেই, তাই টোটোই সম্বল। চলুন বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা খুব সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায়, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।